অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত রামরতন চাটুর্যে নামে এক বড় ব্যবসায়ী। তার ছিল 3 ছেলে। বড় ছেলে রামরতন চাটুর্যে, মেজ ছেলে হরিহর চাটুর্যে আর ছোট ছেলের নাম অনন্তনাথ চাটুর্যে। বড় ছেলে আর মেজ ছেলে ছিল খুব হিংসুটে, কিন্তু ছোট ছেলে ছিল খুব সরল মনের। রামরতন চাটুর্যের ছিল অগাধ সম্পত্তি, আর সেই সম্পত্তি আর ব্যবসা নিয়ে 3 ছেলের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। রামরতন বাবু বড় আর মেজ ছেলের থেকে ছোট ছেলেকে একটু বেশি পছন্দ করতেন, কিন্তু 3 ছেলের এই ঝগড়াঝাটি তিনি যেন আর সহ্য করতে পারছিলেন না। তাই একদিন তিনি তার 3 ছেলেকে তার কাছে ডেকে পাঠালেন। আজ তোমাদের তিনজনকে আমি এখানে ডেকেছি একটা বিশেষ কারণে। তোমরা তিনজনেই আমার অগাধ সম্পত্তি আর ব্যবসার কথা জানো, আর সেই নিয়ে তোমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সীমা নেই। বিশেষ করে হরিহর আর মুরলীধর। তাই আমি আমার ব্যবসা আর আমার সম্পত্তির উত্তরাধিকার ঠিক করেছি। আমি জানি বাবা, তোমার ব্যবসা তুমি আমাকেই দিয়ে যাবে। এই ব্যবসা তুমি ছাড়া আর আমি তো একমাত্র দেখাশোনা করি। আর এখানে কেউ আছে যে তোমার ব্যবসা দেখাশোনা করে? হ্যাঁ, তোর কথাই আর কি। বাবা ব্যবসার অংশ একা তোকে কেন দিতে যাবে? আমিও আছি। আমি তো বাবার মেজো ছেলে। বাবা আমাকে কখনোই বঞ্চিত করবে না। করবেই তো। তুই আর ব্যবসা দেখবি, হ্যাঁ, দুদিনেই ব্যবসা লাটে উঠে যাবে। বাবার ব্যবসা আর সম্পত্তি যদি কেউ দেখভাল করতে পারে, সেটা সব থেকে ভালো আমিই করতে পারবো। বাবা সেটা খুব ভালোভাবেই জানে। দাদা, তোমরা এত ঝগড়া করছো কেন? বাবা তো কিছু বলবেন বলেই আমাদের ডেকে এনেছেন। তোমরা চুপ করো না, বাবাকে বলতে দাও। তোমাদের দ্বন্দ্ব যদি শেষ হয় তাহলে আমি কিছু বলবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি বলুন, বলুন আপনি। আমার ব্যবসা এবং সম্পত্তির উত্তরাধিকার ঠিক করার আগে আমি তোমাদের তিনজনের কর্মদক্ষতা একবার যাচাই করে নিতে চাই। তাই আমি তোমাদের জন্য একটি পরীক্ষার আয়োজন করেছি। কি পরীক্ষা বাবা? আমি তোমাদের তিনজনকে 3 বছর সময় দিলাম। তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে কোনো রকম সাহায্য ছাড়া নিজের কর্মদক্ষতায় যা উপার্জন করে আনবে, আমি তার 10 গুণ তাকে দেবো। যাও, তোমাদের সময় শুরু হচ্ছে আজ থেকে। ঠিক 3 বছর পর আজকের দিনেই তোমরা আবার এখানে হাজির হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। বাবা, আমি আজ বিকালে বেরোবো। বাবা, আমার কিছু সময় দরকার। আমি কাল সকাল থেকে যাত্রা শুরু করব। কথা মতোই বড় ভাই হরিহর সঙ্গে সঙ্গেই বাড়ি ছেড়ে পথে নামলো। বেশ খানিকক্ষণ হাঁটার পর হঠাৎ, বাচ্চা, ও বাচ্চা, কোথায় যাচ্ছ? কে? আমাকে পিছু ডাকলো কে? আমি ডাকলাম বাচ্চা, কোনো শুভ কাজে যাচ্ছ বুঝি? এই বুড়িটা আবার আমাকে ডাকছে কেন? নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু চাইবে। না না, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। সেটা আমি তোকে বলবো কেন রে বুড়ি? আমি একটা শুভ কাজে যাচ্ছি, আমায় কিনা পিছনে ডাকছে। বড় তেজ দেখছি, এত তেজ ভালো নয়। সে নিয়ে তোকে ভাবতে হবে না বুড়ি। আমি একটা কাজে যাচ্ছি আর আমাকে দেরি করিয়ে দিচ্ছে। যত সব। এই বলে হরিহর সেখান থেকে চলে গেল।
বিকাল হতে যাত্রা শুরু করলো মেজ ছেলে মুরলীধর। কিছু দূর যাওয়ার পর সেও যখন সেই বুড়িমার কুটিরের সামনে দিয়ে যাচ্ছে, বুড়িমা তাকেও একই প্রশ্ন করলো। কোথায় যাচ্ছ বাছা? কে? আমাকে কে পিছন রাখলো? এই তো বাছা, আমি ডাকলাম, একবার এদিকে আসবে? তুমি তো আমাকে পিছু রাখছো কেন? তো তোমার এত বয়স হয়েছে, তো তুমি এটা জানো না যে কেউ কোনো কাজে গেলে তাকে পিছু রাখতে নেই? ভুল হয়ে গেছে বাচ্চা, আমায় তুমি ক্ষমা করো। একটিবার এদিকে আসবে বাচ্চা? তোমার তো সাহস কম নয়। আমি কি তোমার চাকর নাকি তুমি আমাকে এভাবে হুকুম করছো? তুমি জানো আমি কে? আমি হরিহর চাটুর্যের মেজ ছেলে, মুরলীধর চাটুর্য। আমায় তুমি ক্ষমা করো বাচ্চা। দোষ করে আবার ক্ষমা চাইতে এসেছে। দূর দূর, আমার কথা দেরি করিয়ে দিল। এই বলে মুরলীধরও সেখান থেকে চলে গেল। কথা মতোই পরের দিন সকালে ছোট ছেলে অনন্তনাথ বাড়ি ছেড়ে পথে নামলো। কিছুক্ষণ হাঁটার পর সে যখন সেই বুড়িমার কুটিরের সামনে এলো, বুড়িমা তাকেও একইভাবে ডাকলো। বাছা, ও বাছা, কোথায় যাচ্ছ? কে? ও, আপনি ডাকলেন আমায়? ক্ষমা করো বাছা, তোমায় আমি পিছু ডেকে ফেললাম। এ কি, আপনি এভাবে ক্ষমা চাইছেন কেন? আপনি একজন বয়সে বড় মানুষ, আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি? তুমি বড় ভালো ছেলে বাচ্চা, এদিকে একটু আসবে? বলুন, কি বলবেন? তুমি কি এই বাচ্চা, কোথায় যাচ্ছ? আমি অনন্তনাথ চাটুর্য। আমার বাবা হরিহর চাটুর্য আমাদের 3 ভাইকে একটা কাজ দিয়েছেন। এই একটা পরীক্ষা বলতে পারেন, আর সেই পরীক্ষার জন্যই আমি যাচ্ছি। কি পরীক্ষা বাচ্চা? আসলে বাবা আমাদের একটা পরীক্ষা দিয়েছেন। আমাদের 3 ভাইয়ের মধ্যে বাবার ব্যবসা সম্পত্তি নিয়ে খুব ঝগড়াঝাটি হয় তো, তাই বাবা বলেছেন আমাদের 3 জনকে 3টে বছর সময় দিয়েছেন। এই 3 বছরে আমরা যে যা নিয়ে ফিরবো, বাবা তার 10 গুণ আমাদের দেবেন। তা তুমি কি ঠিক করেছো বাচ্চা? না, সেভাবে এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি। দেখি কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। শোনো বাচ্চা, তুমি যাই উপার্জন করবে তা একদিন না একদিন খরচ হয়ে শেষ হয়ে যাবে। শুধু এই পৃথিবীতে একটাই জিনিস আছে, যা খরচ করলে পরিমাণে বাড়ে। খরচ করলে পরিমাণে বাড়ে? আপনি কি শিক্ষার কথা বলছেন? ঠিক ধরেছ বাচ্চা, তুমি যদি শিক্ষা গ্রহণ করো তাহলে তা কখনো শেষ হবে না। তুমি এক কাজ করো, এখান থেকে 3 ক্রোশ দূরে উত্তরে যে পাহাড় আছে, ওই পাহাড়ের পিছনে অম্বরনাথ সমান্তারের বাড়ি। তুমি তার কাছে যাও, তোমার উপকার হবে।
আপনি আমার অনেক বড় উপকার করলেন ঠাকুমা। আমি তাহলে এখন আসি। এই বলে অনন্তনাথ সেখান থেকে চলে গেল। কথা মতোই তিন ভাইও একে একে বাড়ি ফিরল। বলো হরিহর, তুমি এই 3 বছরে কি করেছো? বাবা, আমি এই 3 বছরে অনেক টাকা উপার্জন করেছি। আপনি বলেছিলেন আমি যা উপার্জন করে আনবো তার 10 গুণ আপনি আমায় দেবেন, তাই আমি টাকা উপার্জন করে এনেছি। ঠিক আছে, আমি তোমাকে তোমার উপার্জন করা টাকার 10 গুণ টাকা দিচ্ছি। তবে কথা মতো তুমি ব্যবসা বা সম্পত্তির কোনো ভাগই পাবে না। টাকা নিয়ে তোমায় এ বাড়ি ছেড়ে আলাদা থাকতে হবে। এবার মুরলীধর, তুমি বলো, তুমি এই 3 বছরে কি করেছো? বাবা, আমি এই 3 বছরে অনেক জমি কিনেছি। আপনি বলেছিলেন আমি 3 বছরে যা নিয়ে আসবো আপনি তার 10 গুণ আমায় দেবেন। আমি জমি কিনে এনেছি, এই জমির 10 গুণ জমি আপনি আমায় দেবেন। ঠিক কথা, আমি তোমাকে তোমার জমির 10 গুণ জমি দিচ্ছি। তবে হরিহরের মতোই তোমাকেও এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অনন্তনাথ, তুমি বলো, তুমি 3 বছরে কি করলে? বাবা, আমি এই 3 বছরে জ্ঞান অর্জন করেছি কি করে একটা ব্যবসাকে সঠিক পথে চালনা করা যায়, কি করে সেই ব্যবসাকে বড় করা যায়। আমি এই সংক্রান্ত জ্ঞান অর্জন করেছি এই 3 বছরে। ঠিক আছে, তুমি যে জ্ঞান অর্জন করেছো, আরো জ্ঞান অর্জনের সুযোগ আমি তোমায় করে দেবো। আজ থেকে তুমি আমার সাথে আমার ব্যবসা দেখাশোনা করবে আর এই বাড়িতেই থাকবে। এরপর হরিহর আর মুরলীধর টাকা এবং জমি নিয়ে বাড়ি ত্যাগ করলো। আর অনন্তনাথ বাবার সাথেই ওই বাড়িতে থেকে বাবার ব্যবসা দেখাশোনা শুরু করলো। এরপর 10টা বছর কেটে গেল। একদিন হঠাৎ কে? কাকে চাই? অনন্ত বাড়িতে আছে? ছোট কর্তা? হ্যাঁ, ছোট কর্তা বাড়িতে আছে। তা কি দরকার ছোট কর্তাকে? একটু অনন্তকে দেখুন না, ওর সাথে একটু কথা আছে। না না, ও ছোট কর্তাকে ডাকা যাবে না। কি দরকার লাগে বলুন। দরকারটা ওকেই বলবো, ও আমাদের খুব ভালোভাবে চেনে। একটু ওকে ডেকে দাও। কি আশ্চর্য লোক রে বাবা, কতবার করে বলছি ছোট কর্তাকে ডাকা যাবে না। আপনি কি দরকার বলুন তো। রতন, এই রতন, চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? আরে বড়দা, মিস্তা, তোমরা এতদিন পর, আর তোমাদের একই অবস্থা হয়েছে। ভেতরে এসো।
অনন্তনাথ তার দুই ভাইকে নিয়ে বাবার কাছে গেল। বাবা, আপনি যে টাকা দিয়েছিলেন তা 2-3 বছরের মধ্যে শেষ হয়ে গেছিল। তারপর আমি অনেক চেষ্টা করেছি টাকা রোজগার করার, কিন্তু আমি আর পর্যাপ্ত পরিমাণে টাকা রোজগার করতে পারিনি। আমার এখন দৈন্য দশা, আমি পথে ভিক্ষা করে বেড়াই বাবা। আমারও একই অবস্থা বাবা। আমি আপনাদের জমিতে চাষবাস করাতাম লোক লাগিয়ে, কিন্তু আমি বুঝতে পারিনি যে তারা আমাকে ঠকিয়ে চলে যাবে। আমার সমস্ত জমি একজন আমাকে ঠকিয়ে লিখিয়ে নিয়েছে বাবা। এখন আমি পথের ভিখারি। তোমাদের লোভ তোমাদের আজ এই জায়গায় নিয়ে গেছে। তোমাদের কোনোদিনই শেখার ইচ্ছা ছিল না। তোমাদের শুধু নজর ছিল আমার সম্পত্তি আর টাকার উপর। তোমরা কেউই জানো না যে একটা ব্যবসাকে সঠিক পথে চালনা কি করে করে, কোন মানুষ কখন ঠকিয়ে যাচ্ছে তা বোঝার ক্ষমতাও তোমাদের তৈরি হয়নি। আমি তাই তোমাদের শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি জানতাম যে জমি আর টাকা নিয়ে তোমরা সারা জীবন কাটাতে পারবে না। একদিন না একদিন তোমাদের ফিরে আসতে হবে। আজ থেকে তোমরা দুজন অনন্তনাথের নির্দেশে ব্যবসা দেখাশোনা শুরু করবে। এরপর থেকে দুই ভাই আর কখনো ঝগড়া করেনি। হরিহর আর মুরলীধর নিজেদের ভুল বুঝতে পেরেছে। তারা তিন ভাই মিলেমিশে তাদের বাবার ব্যবসা দেখাশোনা করা শুরু করে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আরে পরিমল কাকা যে, আসুন আসুন, ভেতরে আসুন। ও মামা, বাড়িতে বিজয়, সজল, বৌঠান সবাই আছে? না, ওরা দুজন তো বেরিয়েছে। আসুন, আপনাকে আমি মায়ের কাছে নিয়ে যাচ্ছি। আরে পরিমলদা যে, আসুন, বসুন। বলুন দাদা, কেমন আছেন? হঠাৎ এখানে এলেন? ভালোই আছি। আসলে আমি এসেছিলাম আমার মেয়ের জন্য। আপনার মেয়ে মানে শ্যামলীর কথা বলছেন? কি হয়েছে ওর? কেমন আছে? ও তো এখন অনেক বড় হয়েছে। হ্যাঁ, বড় তো হয়েছে, ভালোই আছে। বড় হয়েছে বলেই তো আশা। আমি রতনদাকে কথা দিয়েছিলাম, আপনি তো জানেন। কথা দিয়েছিলেন? কি কথা বলুন তো? সে কি বৌঠান, আপনি ভুলে গেলেন? রতনদাকে যে কথা দিয়েছিলাম, রতনদাও আমায় কথা দিয়েছিলেন এই সুজলের সাথে আমার মেয়ে শ্যামলীর বিয়ের কথা। না না, সে কি ভুলতে পারি? সে আমার মনে আছে, কিন্তু আপনি এখন যে এই কথা বলবেন আমি ঠিক আশা করিনি। কেন বৌঠান, আশা করেননি কেন? দাদা, আপনাদের কি অবস্থা আর আজ আমাদের কি অবস্থা। শ্যামলী কি পারবে অমন একটা ঘর থেকে এসে আমাদের মতো ঘরে মানিয়ে নিতে? বিলক্ষণ পারবে। আপনি শ্যামলীকে চেনেননি এখনো। ও খুব ভালো মনের মেয়ে। না দাদা, তাও আপনি আরো একটা বার ভেবে দেখুন, শ্যামলীকেও সবটা জানান, তারপর না হয় আমরা কথা বলবো। না বৌঠান, তার হয় না। আমি মনস্থির করেই নিয়েছি, আর আমি জানি শ্যামলীরও এতে কোনো আপত্তি থাকবে না।
এখন যদি আপনারা রাজি থাকেন তাহলে বিয়ের কথা এগোনো যায়। আপনি যখন মনস্থির করেই ফেলেছেন তাহলে তাই হোক, আমার আর কিসের আপত্তি বলুন। কি, শ্যামলীর সাথে সুজলের বিয়ে হবে? শ্যামলী অত বড়লোক ঘরের একমাত্র মেয়ে, তার মানে সুজল সব পাবে। কিন্তু শ্যামলী তো এ ঘরে বিয়ে হয়ে এলে আমি তো পাত্তাই পাবো না। আমার কি অবস্থা আর শ্যামলীর কি অবস্থা! না না, কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখছি। মা, আমাদের ডেকেছো? হ্যাঁ রে, আমার কয়েকটা কথা বলার আছে, বস। বৌমা কোথায় গেল? ওকেও তো আসতে বললাম। এই তো মা, এসে গেছি। বলুন, আপনি কি বলবেন? তোমরা তো জানোই আজকে পরিমলদা এসেছিলেন শ্যামলীর সাথে সুজলের বিয়ের ব্যাপারে কথা বলতে। সে কি মা, শ্যামলী কত বড় ঘরের মেয়ে, ও কি এখানে এসে মানাতে পারবে? না না মা, এমন বড় ঘরের মেয়েকে ঘরে বউ করে আনবেন না, তারপর দেখবেন ঘরে ঝগড়া অশান্তি লেগেই থাকবে। হ্যাঁ, আমি বলেছিলাম পরিমলদাকে যে অত বড় ঘরের মেয়ে এ আমাদের মতো ঘরে এসে মানাতে পারবে না, কিন্তু উনি তো কোনো কথাই শুনতে রাজি নন। ওকে কথা দিয়েছিলেন পরিমলদা, এখন কথার খেলাপ উনি কোনো মতেই করতে রাজি নন। উনি সুজলের সাথেই শ্যামলীর বিয়ে দেবেন। আমার আর আপত্তি করার কি আছে? আমি রাজি হয়ে গেছি। আশা করি তোমাদের কারুর অমত নেই এ বিয়েতে। দেখো মা, বাবা আর পরিমল কাকা খুব ভালো বন্ধু ছিলেন। এখন পরিমল কাকা যদি চান যে শ্যামলীর সাথে সুজলের বিয়ে দেবেন, তাহলে আমাদের আপত্তি করাটা ঠিক হবে না। এই বিয়েটা হয়ে যাওয়াই ভালো। তবে শ্যামলীকে আমি চিনি তো, ও খুব ভালো মেয়ে। আমার মনে হয় না পরে কোনো সমস্যা হবে। কি গো গিন্নি, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কি আছে? মা আছে, দিদি আছে, আমার কোনো অসুবিধাই হয় না। না, মানে তুমি তো বিয়ের আগে খুব একটা ঘরের কাজকর্ম করোনি কখনো। এখন তো তোমার ঘরের কাজকর্ম করতে হয়। তা তোমার যদি কোনো অসুবিধা হয় তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। তা ঠিক, বিয়ের আগে আমি বাড়ির কাজকর্ম একদমই করতাম না। তবে এখন মা আর দিদি থেকে অল্প অল্প করে শিখছি। বাড়ির কাজকর্ম করতে আমার বেশ ভালোই লাগছে। যাক, তোমার মুখ থেকে এ কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম। মা, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, এসো তোমরা, বসো এখানে। শ্যামলী, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দিদি আমাকে খুব ভালোবাসে, দিদি হাতে হাতে আমাকে কাজ শেখাচ্ছে। যাক, তোমার মুখ থেকে কথা শুনে খুব শান্তি পেলাম। সত্যি ভাবাই যায় না, কত বড় ঘরের মেয়ে তুমি, আর আমাদের মতো ঘরে এসে কি সুন্দর মানিয়ে গুছিয়ে আছো। সত্যি তুমি একদম লক্ষ্মী মেয়ে। বড়লোক ঘরের মেয়ে বলে ওকে কেমন তোল্লাই দিচ্ছে দেখো। সবাই খালি ওর জয়গান গাইছে, আমি যেন আর পাত্তাই পাচ্ছি না। না না, এটা সহ্য করা যাচ্ছে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। দিদি, তুমি আমায় ডেকেছো? ছোট, আমার না আজ শরীরটা বড্ড খারাপ,
আমি না বিছানা ছেড়ে উঠতে পারছি না। আজকে দিনটা একটু রান্নার দিকটা সামলে নে না রে ভাই। ও, ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। তুমি বিশ্রাম নাও। কি করি এবার? আমি তো জীবনে কোনোদিন রান্নাঘরে ঢুকিনি। রান্না কি করে করব? কিন্তু এখন দিদিকে গিয়েই বা কি করে বলি যে না, আমি রান্না করতে পারবো না? এটা তো খুব বাজে ব্যাপার। একটা দিন দিদি অসুস্থ হয়েছে, তাও যদি আমি সেদিনটা রান্নাটাকে না সামলাতে পারি, কি করব? হ্যাঁ, হ্যাঁ, একটা কাজ করি। বিয়ের আগে গুরুদেব বলেছিলেন কখনো কোনো সমস্যায় পড়লে আমি যেন গুরুদেবের সাথে গিয়ে দেখা করি। যাই, একবার গুরুদেবের কাছেই যাই। বুঝেছি, সমস্ত কিছু বুঝেছি, আর কিচ্ছু বলতে হবে না। এই নে, আমি তোকে কিছু বড়ি দিচ্ছি, রান্না করে তাতে এই বড়ি মিশিয়ে দিবি। দেখবি সেই রান্নার যা স্বাদ হবে, লোকে ধন্য ধন্য করবে। যাই, এবার তাহলে ভাতটা আগে চাপিয়ে দিই, তারপর তরকারি করব। যাক, রান্নাগুলো সব হয়ে গেছে। বড়িটা পরে দেব, আগে স্নানটা সেরে আসি। শেষে খাবার দেওয়ার সময় বড়িটা দিয়ে খাবার দিয়ে দেবো। শ্যামলী রান্না করে ফেললো? আমি তো জানতাম ও রান্না করতে পারে না। এ কি, ও জিতে যাবে? না না, এ কখন হতেই পারে না। দাঁড়া, তোর রান্না করা খাবার কেউ মুখেও তুলতে পারবে না। আমি এমন নুন দেবো খাবারে। বাহ, ছোট বৌমা, তোমার হাতের রান্নার জবাব নেই। কি সুন্দর রান্না করেছো! এ খাবার তো মুখে লেগে থাকবে গো। সত্যি শ্যামলী, তুমি যে এত সুন্দর রান্না করো তা তো জানতাম না। আমি তো ভেবেছিলাম তুমি রান্না টান্না করতে জানো না বোধহয়। সবই আপনাদের আশীর্বাদ। কি ব্যাপার হলো, আমি নিজের হাতে নুনের ডিপেটা পুরো উপর করে দিলাম, সবাই খেয়ে এত সুনাম করছে কি করে? বৌমা, আমায় একটু নুন এনে দাও না। খেতে বসে নুন না থাকলে আমার আবার খাওয়া হয় না। নুন? আসলে মা, নুনের জায়গাটা না আজ আমার হাত লেগে পড়ে গেছিল, সমস্ত নুন নষ্ট হয়ে গেছে। আমি কালকে আবার নুন ঢেলে রাখবো, আজকে তো নুন আনা নেই আর। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা দিন আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। তা বৌমা, তোমরা দুজনে খেতে বসে যাও না, শুধু শুধু এরম ভাবে বসে আছো কেন? আচ্ছা মা, আমি নিয়ে আসছি খাবার। ছোট, তুই হঠাৎ মিথ্যে কথা বললি কেন রে? তুই কি তাহলে সব জানিস? হ্যাঁ দিদি, আমি দেখেছি তুমি খাবারে নুন মিশিয়ে দিয়েছিলে। তাহলে সত্যিটা বললি না কেন সবার সামনে?
দিদি, আমি তোমাকে নিজের দিদির মতোই ভালোবাসি। শুধু শুধু এসব কথা সবার সামনে বলে কি হবে বলো? খাবার তো সবাই খেতে পেরেছে, কারোর কোনো অসুবিধা হয়নি। ছোট, আমায় ক্ষমা কর ভাই, আমি তোর ওপর খুব হিংসা করেছিলাম, তাই এমন কাজ করেছি। আর কখনো করব না। এবার থেকে সত্যি তোকে ছোট বোনের মতোই ভালোবাসবো। আমিও তাই চাই দিদি, তোমার ছোট বোন হয়েই থাকতে চাই আমি। কিন্তু তুই ওই নুন পোড়া খাবারটা ভালো করলি কি করে? এটাই তো আমি বুঝতে পারছি না রে। এটা গুরুদেবের দেওয়া জাদু বড়ির কেরামতি। তোমায় সব ঘটনা পরে বলবো। চলো এখন আমরা খেতে বসি।